নমস্কার দর্শক বন্ধুরা, নিউজ ভ্যানগার্ডের সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সংলাপ অনুষ্ঠানে আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেই বিষয়টা হলো, আজকে আপনারা জানেন কিছুক্ষণ আগে বিকেলবেলা নীরব মোদীকে লন্ডনে অ্যারেস্ট করা হয়েছে। স্কটল্যান্ড ইয়ার্ডের যে পুলিশ রয়েছে তারা নীরব মোদীকে অ্যারেস্ট করেছেন এবং নীরব মোদীকে স্থানীয় লন্ডনে যে কোর্ট রয়েছে সেই কোর্টে প্রডিউস করা হয় এবং যে ওয়েস্টমিনিস্টার যে কোর্ট রয়েছে সেখানে প্রডিউস করা হয় এবং এখন পর্যন্ত যা খবর আছে উনি জামিনের আবেদন করেন, কিন্তু ওনার জামিনের আবেদন কোর্ট নাকচ করে দিয়ে আগামী 29 তারিখ পর্যন্ত ওনাকে পুলিশ কাস্টডিতে রাখার জন্য আদেশ দেন এবং আগামী 29 তারিখ ওনাকে আবার কোর্টে তোলা হবে। এই নীরব মোদী নিয়ে দীর্ঘদিন ধরে ভারতবর্ষের রাজনীতি সরগরম। ভারতবর্ষের যারা শাসক দল রয়েছে, বিরোধী দল রয়েছে বা বিভিন্ন যারা রাজনৈতিক দল রয়েছে, সেই রাজনৈতিক দলগুলিকে মধ্যে বিজয় মালিয়া, নীরব মোদী এরকম যারা জনগণের বা ব্যাংকের টাকা নিয়ে লক্ষ হাজার কোটি টাকা নিয়ে ভারতবর্ষ ছেড়ে পালিয়েছেন, তাদের নিয়ে কিন্তু একটা এই আজকে লোকসভা নির্বাচন ঘোষিত হওয়ার পর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে, ইস্যু হয়ে যখন উঠেছে ঠিক সেই মুহূর্তে আজকে লন্ডনের পুলিশ কিন্তু নীরব মোদীকে গ্রেপ্তার করে এবং কোর্টে তোলে। সেটা নিয়ে আমাদের আজকের পর্যালোচনা, আমাদের আজকের যেটা শিরোনাম পর্যালোচনা সেটা হলো লোকসভা নির্বাচন এবং নীরব মোদীর গ্রেপ্তার। আমরা যদি একটু পেছনের দিকে যাই, আমরা এই যে নীরব মোদী পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের প্রায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রায় 13,000-14,000 কোটি টাকা নিয়ে কিন্তু পালিয়ে যান এবং তাকে পালিয়ে যাওয়ার পর তাকে কিন্তু বিভিন্নভাবে ভারতবর্ষের রাজনীতিগতভাবে কিন্তু যে শাসক দল এনডিএ, বিশেষ করে বিজেপি দল বা প্রাইম মিনিস্টার যিনি রয়েছেন মোদিজি, ওনার উপর কিন্তু প্রেশার ক্রিয়েট করা হয় যে এই যারা পালিয়ে গেলে নীরব মোদী ব্যাংকের টাকা নিয়ে, মানুষের টাকা নিয়ে, কেন তাকে আটকানো গেল না, তাকে কেন ফেরানো হচ্ছে না। এবং এই নিয়ে নানা বিতর্ক চলছে। যখন 2014 সালে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী, তখন কিন্তু বলেছিলেন উনি দেশের চৌকিদার হিসেবে কাজ করবেন, কালাধন ভারতবর্ষের বাইরে যেগুলি আছে সেগুলি উনি আনবেন এবং দেশের থেকে যারা টাকা, জনগণের টাকা, মানুষের টাকা চুরি করে নিয়ে পালিয়ে যেতে না পারেন সেজন্য উনি এখানে ব্যবস্থা নেবেন এবং উনি চৌকিদারের ভূমিকার মধ্যে কাজ করবেন, যাতে দেশের টাকা নিয়ে, জনগণের সম্পত্তি নিয়ে কেউ পালাতে না পারেন। পাল্টা যারা বিরোধী দল রয়েছেন, যখন নীরব মোদী পালিয়ে গেলেন, 14,000 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেলেন, তারপর থেকে কিন্তু প্রধানমন্ত্রীর দিকে, বিশেষ করে শাসক বিজেপি দলের প্রতি, যারা কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় রয়েছে তাদের প্রতি কিন্তু একটা ব্যাপক রাজনৈতিকভাবে আক্রমণ নামিয়ে আনলেন। এবং ঠিক আজকের দিনে যখন নীরব মোদী অ্যারেস্ট হয়েছেন, আজকেও কিন্তু রাজনৈতিক তরজা চলছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে কংগ্রেসের যিনি সিনিয়র মোস্ট লিডার রয়েছেন গুলাম নবী আজাদ, উনি একটা স্টেটমেন্ট করেছেন। উনি বলেছেন যে লোকসভা নির্বাচন যেহেতু, সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে নীরব মোদীকে ওইখানে লন্ডনে গ্রেপ্তার করা হয়েছে এবং এটা নির্বাচনে মানুষের চোখে মানে আই ওয়াশ করার মতো একটা বিষয় রয়েছে। আমরা দেখেছি শিবসেনা, যিনি যারা এনডিএর শরিক, ওরা কনগ্রেচুলেশন জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন মোদীর বা ভারত সরকারের এফোর্টকে, যারা কূটনীতিগতভাবে কূটনীতিক দিক যেটা তারা সাকসেস হয়েছে যে নীরব মোদীকে লন্ডনের কোর্টে তোলার জন্য, এখানে গ্রেপ্তার করার জন্য। এখানে আমরা বিস্তারিত আলোচনা এখানে আমাদের সুযোগ নেই, কিন্তু আমরা যতটুকু পরে আলোচনা করব প্রথমে আইনগত দিকটা কী রয়েছে এটা, এবং পরবর্তী সময় নীরব মোদীর হঠাৎ করে আমরা যখন দেখছিলাম গত 10-15 দিন ধরে বিভিন্ন ইন্টারন্যাশনাল চ্যানেলে বা খবরের কাগজে বা ন্যাশনাল চ্যানেলে নীরব মোদী 8 লাখ টাকার কোট পরে যখন লন্ডনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, 72 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন, উনি ওইখানে হীরার শোরুম খুলেছেন, এগুলো যখন কন্টিনিউয়াসলি দেখানো হচ্ছে, হঠাৎ করে আজকে নীরব মোদীর গ্রেপ্তার কিন্তু একটা তাৎপর্যপূর্ণ ঘটনা, একটা ইঙ্গিতবহ ঘটনা। এবং আগামী কয়েকদিনের পরে লোকসভা নির্বাচন, এবং এটা একটা লোকসভা নির্বাচনের অন্যতম কিন্তু একটা ইস্যু রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন আইনজীবী অরিন্দম ভট্টাচার্য, আমাদের প্যানেলিস্ট রয়েছেন সমাজকর্মী প্রদীপ্ত রায়, আমাদের প্যানেলিস্ট। আমি অরিন্দমদার থেকে শুরু করব যে আজকে নীরব মোদীর অ্যারেস্ট এবং কিন্তু কংগ্রেস কিন্তু সাথে সাথে স্টেটমেন্ট দিয়েছে অরিন্দমদা, গুলাম নবী আজাদ, যে এটা একটা স্টান্ট পলিটিক্স এবং নির্বাচনের মুখে, লোকসভা নির্বাচনের মুখে চাপে পড়ে এটাকে গ্রেপ্তার করেছে এবং এটা একটা মানে শাসক দল যারা রয়েছে তাদের মুখ রক্ষার জন্য এই কাজটা করা হয়েছে। দেখো, নীরব মোদীকে নিয়ে আজকে যে ঘটনাটা ঘটেছে, অর্থাৎ নীরব মোদীর স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশের দ্বারা যা গ্রেপ্তার হওয়া, পলাতক ফিউজিটিভ, এই বিষয়টার দুটো দিকই রয়েছে। প্রথম দিকটা যদি তুমি দেখো, সেটা কিন্তু এরকমই দাঁড়ায় যে মুহূর্তে গোটা দেশে চৌকিদার
প্রধানমন্ত্রী চৌকিদার, দলীয় সভাপতি চৌকিদার, এবং চৌকিদারের লম্বা লাইন লেগে গেছে। চৌকিদার যে সত্যি সত্যি চৌকিদার, এই বিষয়টা বাস্তব রূপ দেওয়ার জন্য, বাস্তবে এটা কতটা সত্যি এইটা প্রমাণ করার জন্য কিন্তু আজকের এই নীরব মোদীর গ্রেপ্তারটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একদম সত্যি সত্যি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেশের চৌকিদারি করছে বা অন্যান্য যারা রয়েছে তারা দেশটার মানে আর্থিক দিক থেকে যারা লুট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে একটা ভূমিকা গ্রহণ করছে, এই বিষয়টাকে প্রমাণ করার জন্য আজকের এই গ্রেপ্তার এবং কোর্টে চালান দেওয়া এই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এবং এইটা একটা প্রচারের জায়গায় অবশ্যই যাবে যে দেখো আমরাই কিন্তু, এবং এটা ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে যে বিগত ইউপিএ সরকারের আমলে এই লুটটা হয়েছিল, সেটা নীরব মোদীই হোক, মেহুল চোকসিই হোক বা ললিত মোদীই হোক, এবং তার সঙ্গে আরও যারা রয়েছে, বিজয় মালিয়াকে যদিও এক্সট্রাডিশনের পর্যায়ে ফেলে ভারতবর্ষে নিয়ে আসা সম্ভব হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটা তৈরি হয়েছিল বিগত ইউপিএ আমলের সময়, এবং এখন আমরা যারা চৌকিদার আমরা কিন্তু এক এক করে সবাইকে ফিরিয়ে আনছি। এটা কিন্তু একটা বহুত জোরালো একটা যুক্তি, এটাকে তুমি দুম করে মানে মুছে ফেলতে পারবে না। এবং সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে আজকে এই যে ভোটের প্রাককালে গোটা দেশ আজকে ভোটের একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, লোকসভা নির্বাচনের একটা ডামাডোল তৈরি হয়ে গেছে, একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু এই যে পদক্ষেপটা বা এই যে গ্রেপ্তারের যে ঘটনাটা, এটা কিন্তু যথেষ্ট একটা প্রভাব ফেলবে। পাশাপাশি এটাও ঘটনা যে মানে উল্টো দিক থেকে যদি তুমি বিশ্লেষণ করতে যাও, তাইলে যে দাবিটা আসছে সেটা হচ্ছে নীরব মোদী, চোকসি বা ললিত মোদী বা তোমার এই বিজয় মালিয়া, এরা যখন বেরিয়ে চলে গেল দেশ থেকে, ধীরে ধীরে দেশের ব্যাংকগুলোকে লুট করে বা অর্থকে সাইফোনিং করে বেরিয়ে চলে গেল, তখন কিন্তু এই দেশের সরকার নীরব হয়েছিল, দীর্ঘদিন নীরব ছিল। লোকে জানতেই পারেনি যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এইভাবে নীরব মোদীর দ্বারা মানে দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেছে। দীর্ঘদিন পরে যখন বিরোধী শক্তি এই বিষয়টাকে প্রচারের আলোয় আনলো, বিষয়টা নিয়ে মুখ খুললো, সরব হলো, তখনই একমাত্র শুরু হলো যে এদেরকে ফিরিয়ে আনার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়। কিন্তু তারপরেও তুমি দেখবে এই ব্যবস্থা গ্রহণ করার জায়গাটা কিন্তু যথেষ্ট শিথিল ছিল, খুব মানে ধীরলয়ে চলছিল। এবং আজকে পর্যন্ত যারা চৌকিদারির বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে, ওকালতি করছে যে চৌকিদার সত্যি সত্যি চৌকিদার, তাদের কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না যে ললিত মোদীর প্রসঙ্গে কিন্তু এখন অবধি ভারত সরকারের কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। যদি সত্যি সত্যিই চৌকিদারি করত, তাহলে ললিত মোদী এখনও কি করে এই আইনের বেড়াজালের বাইরে থাকছে, এখনও কেন তাকে ভেতরে দেশে নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করা গেল না, এই জায়গাটাও কিন্তু এখন জোরালো যুক্তি হিসেবে উঠে আসবে। এই বিষয়টাকে তুমি কোনোভাবেই নজরআন্দাজ করতে পারবে না যে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং পাশাপাশি এটাও ঘটনা যে গোটা বিষয়টাকে পরিপ্রেক্ষিত থেকে যদি তুমি বিশ্লেষণ করো, তাহলে যেটা দাঁড়ায়, যেটা আমরা পর্যালোচনার মধ্যে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে যে এখনই কেন নির্বাচন ঘোষণা হয়ে গেছে, সারা দেশে বিভিন্ন ফেজে 19শে মে অবধি নির্বাচন চলবে, ঠিক এই সময়টাতেই দীর্ঘদিন ধরে, এবং তুমি সঠিকভাবেই বলেছো যে বেশ কিছুদিন আগে মিডিয়াতে খবর এসছে যে ও কত লক্ষ টাকা দামের কোট পড়ছে, কোথায় ও ব্যবসা খুলে বসছে, নতুন নামে নতুন ব্যবসা খুলে বসছে। তো এই বিষয়গুলো তো আর একদিনে হয়নি। তাহলে ভারত সরকারের তরফ থেকে যে ভিজিলেন্স লন্ডনে বা এতে গ্রেট ব্রিটেনে, সেই ভিজিলেন্সটা কোথায় ছিল? একমাত্র মিডিয়াতে এই খবরগুলো আসার পর তারপরে এই যে পদক্ষেপগুলো, খুব স্বাভাবিকভাবে যে কোনো মোটা মাথার মানুষও কিন্তু এইটা নিয়ে একটু চিন্তা করবে যে এইটা আজকের দিনে এই সময়ে দাঁড়িয়ে এই গ্রেপ্তার এবং তাকে ফিরিয়ে আনার যে পদক্ষেপ গ্রহণ করা, এটা এখন কেন, এতদিন কোথায় ছিল, কেন এটা আগেই শুরু করা গেল না? মিডিয়ার কাছে যদি খবর আসতে পারে সে তাকে লন্ডনের রাস্তায় হাঁটতে দেখা যাচ্ছে, তাকে দেখা যাচ্ছে যে অত লক্ষ টাকা দামের বাড়ি ভাড়া করে থাকছে, অফিস ভাড়া নিচ্ছে, শোরুম খুলেছে পশ এরিয়ায়, লন্ডনের মতন শহরের পশ এরিয়ায় 72 লক্ষ টাকা ভাড়া মাসে,
এই অবস্থায় এই যে প্রক্রিয়াটাও চালিয়েছে সেটা একদিনে হয়নি। শোরুম খুলেছে মানে ব্যবসা খুলেছে, তো ব্যবসা খুলেছে, ব্যবসা করার জন্য তার যা কাগজ পত্র জমা দেওয়ার কথা লন্ডন বা ওই দেশের আধিকারিকদের কাছে, সেইটা একটা লম্বা প্রক্রিয়া, ওটা নিশ্চয়ই একদিনে হয়ে যায়নি। এই প্রক্রিয়াটা শেষ করে সে অলরেডি শোরুম খুলে ফেলেছে, ব্যবসা না মানে জগতে ঢুকে গেছে। তাহলে আমার এই প্রক্রিয়াটা দীর্ঘদিন ধরে চলছিল, আমার ভারত সরকারের ভিজিলেন্সটা কোথায় ছিল? এই জায়গাগুলো কিন্তু তুমি একদম নজরআন্দাজ করতে পারো না। শুধুমাত্র চৌকিদার হয়েছে বলেই আজকে এই ঘটনাটা ঘটছে, গ্রেপ্তারি হচ্ছে বা তাকে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করার ইয়ে হচ্ছে, সেটা কিন্তু অতটা মানে নিশ্চয়ই প্রচারের জায়গায় যাবে, এর একটা মাহাত্ম্য নিশ্চয়ই রয়েছে, কিন্তু পাল্টা দিকে এই জায়গাটাও কিন্তু তুমি একদম অস্বীকার করতে পারছো না। এই হচ্ছে আজকের দিনের পরিপ্রেক্ষিত। একদম প্রদীপ্ত আজকে টাইটেলটা তো হয়েছে নির্বাচন এবং মানে আসন্ন লোকসভা নির্বাচন এবং নীরব মোদীর গ্রেপ্তার। তো নির্বাচনের প্রশ্ন যখন আসছে, গত কয়েকদিন ধরে যেটা মনে হচ্ছে, অন্তত এক মাস ধরে, যেটাতে আমি শুরু করতে চাই নীরব মোদী প্রসঙ্গে আসার আগে, ভারতের জাতীয় কংগ্রেস কি সত্যি সরকার করতে চায়? এই প্রশ্নটা সবচেয়ে আগে আসছে। আমার মনে হয় কংগ্রেস আসলে সরকার করতে চায় না, কারণ খুবই দুর্বল একটা সরকার তৈরি হবে, অন্যান্য সমস্ত দলগুলির চাপে থাকতে হবে, সেজন্য সম্ভবত কংগ্রেস সরকার করতে চায় না। অর্থাৎ বিজেপি যদি সরকার তৈরি করে, এনডিএ যদি কেন্দ্রীয় সরকার আবার তৈরি করে, সেটা আসলে তৈরি করিয়ে দেবে কংগ্রেস। কারণ বিভিন্ন জায়গায় অ্যালায়েন্স নিয়ে কংগ্রেস যে নাটক করছে, সেইটা বোঝা যাচ্ছে যে আসলে প্রভাব বিস্তার করাটাই হচ্ছে কংগ্রেসের টার্গেট এই ইলেকশানে, সরকার গড়া নয়, এরকম একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। অর্থাৎ বিজেপিকে সরকার আনার জন্য ভূমিকা রাখছে আসলে নেপথ্যে কংগ্রেস বলে আমার মনে হচ্ছে। এখন প্রসঙ্গে আসি, একটার পর একটা ঘটনা ঘটছে। পুলওয়ামার ঘটনা হলো, তারপর বালাকোট সার্জিক্যাল স্ট্রাইক তথাকথিত, এবং এবার নীরব মোদীর গ্রেপ্তার। পরপর একটার পর একটা এপিসোড চলছে। সিআইএ প্রথমেই বলেছিল, মার্কিন গুপ্তচর সংস্থা, যে এরকম একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হতে পারে। বিরোধী দলগুলো তখন কোথায় ছিল? আগের থেকেই প্রপাগান্ডাটা কেন নামিয়ে আনেনি বিজেপি কোনো একটা করতে পারে? তাইলে তো বিজেপি এই জমিটা পেত না। নীরব মোদী ধরা পড়েছে মানে ওই ক্যামেরাতে, লন্ডন টেলিগ্রাফের সাংবাদিকের ক্যামেরা ধরা পড়েছে আরও 20 দিন আগে। এই 20 দিনে কংগ্রেস এবং সমস্ত বিরোধী দল কেন এই প্রচারটা আনলো না যে এই নাটকটা করা হবে? আজকে ধরা পড়ার পরে বিবৃতি দিচ্ছে। একদম। তাহলে বিজেপিকে এই নাটকটা করার জমিটা দিচ্ছে কেন বিরোধী শক্তি? এই প্রশ্নটা সবচেয়ে করা দরকার। পুলওয়ামাতে এমন একটা ঘটনা হবে, সেটার গোয়েন্দা রিপোর্ট ছিল। বিরোধী দলগুলির কি নিজস্ব গোয়েন্দা বাহিনী নেই? প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব গোয়েন্দা বাহিনী থাকে, এবং প্রত্যেকটা সেনাবাহিনীর অভ্যন্তর থেকে শুরু করে প্রশাসনের অভ্যন্তরে প্রত্যেকের গোয়েন্দারা থাকে, গুপ্তচররা থাকে। এরাও তো শাসক শ্রেণীর অংশ। বিজেপি সরকারে আছে, এনডিএ সরকারে আছে, তার মানে বিরোধীরা কি শাসক শ্রেণীর অংশ নয়? বিজেপিও শাসক শ্রেণীর অংশ, এই কংগ্রেস বা অন্যান্য যে তথাকথিত বিরোধী দলগুলিও শাসক শ্রেণীর অংশ। ফলে প্রত্যেকের নিজস্ব গুপ্তচর বাহিনী, গোয়েন্দা বাহিনী থাকে। এরা কি জানে না বিষয়টা? তারপরেও পুলওয়ামার ঘটনা ঘটতে দেওয়া হলো, এই সার্জিক্যাল স্ট্রাইক ঘটতে দেওয়া হলো, এবং এখন নীরব মোদীকে গ্রেপ্তার করতে দেওয়া হলো। এই গোটা এপিসোডে অ্যাডভান্স প্রপাগান্ডা কেন কোনো বিরোধী দলগুলি করেনি? তাহলে তো বিজেপি এই জমিটা পায় না কোনো ক্ষেত্রেই। যে বিজেপি এটা কৌশলে করছে, এটা প্রচারের জন্য, নির্বাচনে ফায়দা লোটার জন্য। এই প্রচারটা কংগ্রেস থেকে শুরু করে তার সেই তথাকথিত মহাজোট যেটা হয়নি, তার কোনো বিরোধী দল কিন্তু জনগণের কাছে বা মিডিয়ার কাছে অ্যাডভান্স নিয়ে যাওয়ার কোনো প্রচেষ্টা রাখেনি। তাইলে তো বিজেপি প্রতিটা ক্ষেত্রে এপিসোডের নাটকগুলি করতে পারে না। জমিটা আসলে দিয়ে দেওয়া হচ্ছে। এটাই আমার মনে হচ্ছে আজকের দিন একটা কনক্লুশন হওয়ার কথা, মানে সম্ভাবনা অন্তত হওয়ার কথা, যে আসলে ইলেকশনে বিজেপি তথা এনডিএকে জেতানোর জন্য কংগ্রেসে আসলে নেপথ্যে একটা প্রক্রিয়া চালাচ্ছে। না হলে অ্যালায়েন্স নিয়ে এরকম ঝামেলা হতো না। বিজেপি বহুদিন আগে অ্যালায়েন্স করে ফেলেছে, এরা এখন অ্যালায়েন্স করছে না, ইচ্ছে করে করছে না, যাতে বিজেপি নির্বাচনটা জেতে। এখন আসছে এই প্রশ্নে যে নীরব মোদী অ্যাসাইলামের জন্য ইউকেতে গেছে। ইউকে বা ইউনাইটেড কিংডম হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে নিরাপদ জায়গা, যেখানে সমস্ত ফ্রডরা, এই জালিয়াতরা গিয়ে যেখানে আশ্রয় নেয়। এটা একটা রোজগার। ব্রিটেন $129 বিলিয়ন রোজগার করেছে 2005 থেকে 2016-র মধ্যে, শুধুমাত্র এইরকম অ্যাসাইলামের বন্দোবস্ত করে। অর্থাৎ এই রাজনৈতিক আশ্রয় দিয়ে, প্রতারকদের রাজনৈতিক আশ্রয় দিয়ে $129 বিলিয়ন রোজগার করেছে ব্রিটেন। এবং এর মধ্য দিয়ে $800 বিলিয়ন, অর্থাৎ $80,000 কোটি বন্দোবস্ত হয়েছে, ম্যানেজমেন্ট হয়েছে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যে প্রতারকরা যে টাকা পয়সাগুলো মেরেছে, সেগুলির বন্দোবস্ত করে দেওয়ার ব্যবস্থা করেছে ইউনাইটেড কিংডম।
এটা একটা জায়গা যেখানে নিরাপদে এই সমস্ত ফ্রড বা প্রতারকরা আশ্রয় লাভ করে। তো এই প্রক্রিয়াটা তো পুরোটাই চলে আসছে। এখন যে গ্রেফতার করা হলে, বিজয় মালিয়াকে তো গ্রেফতার করা হয়েছিল, তারপর তাকে আবার ছাড় দেওয়া হয়েছে, এবং যে লয়ার ডিফেন্স করেছিল বিজয় মালিয়াকে, সেই লয়ারই এখন ওয়েস্টমিনিস্টার কোর্টে ডিফেন্স করেছে নীরব মোদীকে। পুরো চিত্রনাট্যটা সাজানো। এবং এর মধ্য দিয়ে কী হচ্ছে, যে এখন এই চৌকিদার প্রচারটা তো আনা হয়েছে আরও 10-12 দিন ধরে। কেন এনেছে? এবার চৌকিদারের কথার যে মর্মার্থটা সেটা বোঝানোর জন্য মানুষকে। মানুষ বোকাই তো, মানুষ সম্পর্কে অত শ্রদ্ধা রাখলে হয় না, মানুষ বোকা। আবার মানুষ চালাকও যেমন, মানুষ এমন বোকাও। না হলে আবার এগুলি নিয়ে আবার কি করে আমরা এখানে আলোচনা করছি? আমাদের আলোচনার অপেক্ষা রাখে বিষয়টা, আমাদের আলোচনা অপেক্ষাই রাখে না। এই নাটকবাজিটা তো এমনিতেই মানুষের বোঝার কথা। তবে একটা বিষয় সত্যি, যে আমরা যদি এই বাজারে যাই, মানে জনগণের বাজারে যাই, আমরা দেখবো আসলে মোদি ভক্তরাই মোদি ভক্ত রয়ে গেছে, মোদি বিরোধীরা মোদি বিরোধী রয়ে গেছে। এই সেটআপটা কিন্তু হয়ে আছে। আজকে নীরব মোদি গ্রেফতার হয়েছে বলে আমি অন্তত আগরতলা শহরে এমন একজন লোককে পাবো না গতকাল যে মোদিভক্ত ছিল না আজকে সে মোদিভক্ত হয়ে গেছে, কিংবা এমন একটা লোকও পাবো না গতকাল যে মোদিভক্ত ছিল আজকে সে মোদিভক্ত না। আসলে তো বিজেপির সাপোর্টার না, সব মোদির সাপোর্টার। মোদির সাপোর্টাররা পোলারাইজড হয়েছে, মোদির সাপোর্টার না যা তাহলেও পোলারাইজড হয়ে আছে। আসল কথা হচ্ছে ভোট ভাগাভাগির মধ্য দিয়ে বিজেপিকে সরকারে আনার একটা বন্দোবস্ত হচ্ছে। নতুন করে বিজেপির সাপোর্টার তৈরি হওয়ার কোনো জায়গা এখন আর নেই। এমনকি এই যে সার্জিক্যাল স্ট্রাইকের পরেও কটা লোক আছে যারা মোদি বিরোধী ছিল আর মোদি ভক্ত হয়েছে। সমস্ত সোশ্যাল মিডিয়াতে যে সোশ্যাল মিডিয়ার যে ফ্যান্সরা দেখবেন এরাই প্রোপাগান্ডা করেছে যারা অলরেডি মোদি ভক্ত, আর যারা মোদি ভক্ত না তারা কেউ কিন্তু এই প্রোপাগান্ডায় সামিল হয়নি। পোলারাইজেশন আগেই হয়ে আছে, ভক্ত এবং ভক্ত না। এই পোলারাইজেশনটা কিন্তু বিশেষত মধ্যবিত্তের মধ্যে, ভারতবর্ষের 25 কোটি মধ্যবিত্তের মধ্যে আগেই ভাগ হয়ে আছে। আসল কথা হচ্ছে যে কারা কাকে আনতে চায় সেটা হচ্ছে বড় কথা। এমনিতেই বিগ জায়েন্ট কর্পোরেটরা বিজেপিকে আনতে চাইছে, এখনও আনতে চাইছে। আর মাঝারি শিল্পপতি যারা আছে, ক্ষুদ্র শিল্পপতি আছে যারা বিজেপির প্রতি ক্ষুব্ধ। কিন্তু রাজনৈতিক দলগুলি যদি এই গটআপটা করে নিয়ে থাকে তাহলে সেখানে তো আর এই ক্ষোভ বিক্ষোভ মানুষের অভাব অনটনার কোনো ফ্যাক্টর থাকে না। তো ফলে এইগুলির মধ্যে এই নাটকবাজিগুলি আসলে ক্ষেত্র তৈরি করার জন্য হচ্ছে, যে বিজেপিকে আনার জন্য। তার মানে এই নয় যে আমি বলে দিচ্ছি বিজেপি আসবে, এমন গণক ঠাকুর তো আমরা নই। এটা প্রাথমিক একটা প্রচেষ্টা চলছে যে এই নীরব মোদির এই নাটকের মধ্য দিয়ে এই ক্ষেত্রটা প্রস্তুত করা হচ্ছে, যে ধাপে 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 পুলওয়ামা, বালাকোট, নীরব মোদি, আরও কিছু ড্রামা আসতে পারে। এর মধ্য দিয়ে বিজেপি আসলে এই রাষ্ট্রের রক্ষাকর্তা, যেটা লোকে আবার দেশের রক্ষাকর্তা বলে ভ্রমাত্মক একটা মনোভাব পোষণ করে, চৌকিদার, এই ব্যাপারটাকে এস্টাবলিশ করা হবে এবং নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী করা হবে। এর জন্য একটা ক্ষেত্র প্রস্তুত করার জন্য এখন ড্রামার তৃতীয় এপিসোড হিসেবে নীরব মোদী প্রকল্প এসছে। একদম আমাদের নীরব মোদী, যেটা অরিন্দম দা শুরুতে বলেছিল যে বিজয় মালিয়াকে ওইখানে গ্রেপ্তার করা হয়েছে, এখানে ইউকের ইউনাইটেড কিংডম যেটা রয়েছে, এখানে যে আইন রয়েছে একটু এই ব্যাপারে প্রত্যাবর্তনের বিষয়ে কিন্তু একটু জটিলতা রয়েছে এখানে। যদি কেউ মনে করেন যে নীরব মোদী আজকে পুলিশ রিমান্ডে গেছে, 29 তারিখ উঠবে, 29 তারিখের পর ইন্ডিয়াতে নিয়ে আসবেন, নট লাইক দেখবে, বিষয়টা এরকম না। কারণ প্রাথমিকভাবে যে প্রত্যাবর্তনের যে প্রাথমিক যেটা পদক্ষেপ রয়েছে সেটা হলো যে কোর্ট এখন যে প্রসিকিউটর রয়েছে ওইখানে, সেই প্রসিকিউটরকে নোটিশ দেবেন এবং সেই প্রসিকিউটর ইন্ডিয়ান যে ইডি রয়েছে বা সিবিআই রয়েছে ওনাদের কাছে এভিডেন্স এবং চার্জশিট, নীরব মোদী যাওয়ার পর যে কেস হয়েছে সেই কেসে কি এভিডেন্স এসছে, কি চার্জশিট এসছে সেটাকে দিতে বলবে, এবং ইডি টিম ইন্ডিয়ার থেকে বা সিবিআইয়ের দল যারা রয়েছেন এখান থেকে ওইখানে যাবেন, ওইখানে গিয়ে ওইখানে কোর্টে অ্যাপিয়ার করবেন এবং যে প্রসিকিউশন রয়েছে ওইখানের ইউকের যে স্থানীয় যে ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে যে প্রসিকিউটর রয়েছে ওনার সাথে কথা বলবেন এবং এইগুলি প্লেস করবেন কোর্টের সামনে। এবার ওইগুলি প্লেস করলে যে হয়ে যাবে, স্যাটিসফাই হলেই নীরব মোদীকে ফেরত দেবেন, নট লাইক দেখ, এরকম কোনো বিষয় নয়। তারপরে কোর্ট দেখবে যে অপরাধটা করেছে সেটা সেই অপরাধটা ইউনাইটেড কিংডম কোর্টের মধ্যে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ কিনা, 1 নম্বর। 2 নম্বর দেখবে যে ওই লোকটা যে হিউম্যান রাইটস রয়েছে, নীরব মোদীর যে হিউম্যান রাইটস, ওকে যদি ইন্ডিয়াতে দেওয়া হয় সেই হিউম্যান রাইটস ওর ভায়োলেশন হবে কিনা, এবং উনি যখন ওনার ভারতের মধ্যে যখন ওনার বিচার চলবে সেখানে ফেয়ার ট্রায়াল হবে কিনা, সুষ্ঠুভাবে সুন্দরভাবে ওনার বিচার হবে কিনা, এবং ওনাকে যখন উনি কাস্টডিতে যদি থাকেন তাহলে তার প্রপার যে ওনার যে ফেসিলিটিস বা সিকিউরিটিস সেটার কি ব্যবস্থা আছে। এবং এক্ষেত্রে যেটা হয়েছে, যেটা রাইটলি বলেছিলেন অরিন্দম দা,
যে বিজয় মালিয়ার ক্ষেত্রে কিন্তু এরকম একটা বিষয় রয়েছে। তারপর যদি কোর্ট স্যাটিসফাই হয়, কোর্ট অর্ডার দেবেন, কোর্ট অর্ডার দিলে সেই অর্ডার ইউনাইটেড কিংডমের যে হোম অফিস আছে, হোম সেক্রেটারি আছে, ওনার কাছে যাবেন। ওনার কাছে গেলে ইন দ্য মিন টাইম যেটা বিজয় মালিয়া করেছে সেটা নীরব মোদি এটা করতে পারে। ইউনাইটেড কিংডমের যে হাইকোর্ট আছে ওর পারমিশন নিয়ে ওয়েস্টমিনিস্টার কোর্টের যে অর্ডারটা রয়েছে সেটা 14 দিনের মধ্যে চ্যালেঞ্জ করবে অ্যাপিলেট অথরিটির কাছে। যদি না করে তাহলে উইদিন 28 ডেজ, মানে 28 দিনের মধ্যে ইন্ডিয়াতে প্রত্যাবর্তন হতে পারে নীরব মোদি। সেটা সেই আইনগত একটা বিশাল জটিলতা রয়েছে। আমরা যদি দেখি 2002 সাল থেকে, যেটা প্রদীপ্তবাবু বলার চেষ্টা করেছে, যে সারা দেশ থেকে, সারা বিশ্ব থেকে এরকম লোকরা যখন টাকা নিয়ে, বিশাল অঙ্কের টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গ্রেট ব্রিটেনে একদম সুরক্ষিত আশ্রয় নেয়, এর পেছনে একটা কারণ রয়েছে। এই আইনটা একটা কিন্তু বিশাল কারণ রয়েছে। আমি এই কথাগুলি বললাম এই কারণে যে আইনটা কিন্তু এরকম আইনের একটা ধারণা দিলাম আপনাদের কাছে যে যতটা সোজা মনে করা হচ্ছে এতটা সোজা নয়, খুব কঠিন ব্যাপার। এবং 2002 সাল থেকে আজকে 2019 সাল পর্যন্ত টোটাল এরকম 28 জন ভারতীয় এরকম টাকা নিয়ে বিভিন্ন করাপশনের সাথে যুক্ত থেকে মানুষের টাকা নিয়ে কিন্তু পালিয়ে গ্রেট ব্রিটেনে, ইউকেতে আশ্রয় নিয়েছে। এবং এটা দুর্ভাগ্য হলো সত্যি, আজ পর্যন্ত শুধু আমরা যদি দেখি ভারত সরকার সমীর ভাই, বিনু ভাই প্যাটেল নামে শুধু একজন এরকম যা মানুষের টাকা নিয়ে, 1000 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছিলেন, ওনাকে প্রত্যাবর্তন করে দেশে আনতে কিন্তু সক্ষম হয়েছে। বাকি 26 জনের, 27 জনের ক্ষেত্রে কিন্তু পারেনি। সেটাই হলো বড় ব্যাপার। এখন একটা কথা রয়েছে, প্রিকশন ইজ বেটার দেন কিওর, যেটা অরিন্দমদার শুরুতে বলছে। আবার অরিন্দমদার কাছে যাবো যে যিনি চৌকিদার বলেছেন কালোধন আনবেন, দেশের থেকে টাকা নিয়ে কেউ পালিয়ে যেতে পারবে না, মানুষের টাকা নিয়ে পালিয়ে যেতে পারবে না। কিন্তু জানুয়ারি 2018-তে কি করে নীরব মোদি পালিয়ে গেল? এটা কি অরিন্দমদা মানুষের মনে, ভোটারদের মনে, সাধারণ যারা সচেতন জনগণ আছে, এই প্রশ্নটা জাগবে না? তুমি কি করে পালিয়ে গেল এই কথাটা তো সত্যি কথা, এটা নিয়ে তো একটা প্রশ্ন জাগা উচিত। তার আগে তুমি আরেকটা প্রেক্ষাপট চিন্তা করো। অ্যান্টিগুয়া ছোট্ট একটা দেশ, আমরা এই দেশটাকে চিনি কীভাবে? ভারতবর্ষের মানুষ ওয়েস্ট ইন্ডিজের একটা অংশ, ক্রিকেট খেলার জন্য অ্যান্টিগুয়াকে চিনি। আমার দেশের প্রধানমন্ত্রী অ্যান্টিগুয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে মেহুল চোকসিকে এক্সট্রাডিট করার জন্য কোনো কথা আজ পর্যন্ত বলতে পারলো না। ছোট্ট একটা দেশ, কত বড় সাহস! ভারতবর্ষের মতন একটা দেশের একজন পলাতক, আর্থিক দিক থেকে তছরূপের জন্য দায়ী, তাকে ফিরিয়ে আনার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না, এবং অ্যান্টিগুয়ার মতন একটা দেশ ফিরিয়ে দিচ্ছে না, কোনো উদ্যোগই নাই, চেষ্টাও নাই। ইউকে মানে আইন ল যেটা রয়েছে তাতে কি বলছে যে তোমার মোদিকে গ্রেপ্তার করা হয়েছে, এটা বিজয় মালিয়ার ক্ষেত্রে হয়েছিল, এবং বিজয় মালিয়া এটা পরিষ্কার উল্লেখ করেছিল যে প্রথম কথা হচ্ছে, তুমি যেটা ঠিকই বলেছো, যে প্রথম কথা হচ্ছে নীরব মোদি এরকম কোনো অপরাধ করেছে কিনা দেখা হবে প্রথমে, যেটা ব্রিটেনেই বিচার করা যায়। দ্বিতীয়ত হচ্ছে নীরব মোদিকে যদি ফেরত পাঠানো হয়, ভারতবর্ষে ফেরত পাঠানো হয়, তাহলে তার মানবাধিকার লঙ্ঘিত হবে কিনা সেটাও বিশ্লেষণ করবে ইউকের আদালত, ঠিক, গ্রেট ব্রিটেনের আদালত। সর্বশেষ যেটা বিশ্লেষণ করবে সেটা হচ্ছে ভারতবর্ষে সে ফেয়ার জাস্টিস পাবে কিনা, তার জন্য ন্যায্য বিচার ভারতবর্ষে হবে কিনা, নাকি তাকে জেলে পুরে দেবে জবরদস্তি, সেটা এনশিওর করতে হবে। এটা আগে এনশিওর হবে, তবেই তোমাকে এক্সট্রাডিশনের জন্য ওই আদালত, তোমার ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্ট প্রথম আদেশটা দিতে পারে। তার সঙ্গে আরও গুরুত্বপূর্ণ বিষয় যেটা, তোমার দেশের যে জেল রয়েছে সেই জেলে নীরব মোদি বা তোমার এর নাম কি বিজয় মালিয়ার মতন বিগ শটস যারা রয়েছে, যারা কোটি কোটি টাকার উপর খেলে, দেশের মানুষের মানে রক্ত জল করা পয়সা ব্যাংকে রাখার পরে সেই ব্যাংকের টাকা নিয়ে যারা ফুর্তি করে, তাদের ভারতবর্ষের জেলে থাকার মতন এসি, আদার এমিনিটিস সহ ব্যবস্থাপনা আছে কিনা, সুইমিং পুল সহ অন্যান্য যে বিলাসবহুল বন্দোবস্ত তারা নিজেদের ঘরগুলোতে, বাড়িতে রেখেছে, সারা বিশ্বে যারা বাড়িঘর বানিয়ে রেখেছে, বিলাসবহুল বাড়িঘর বানিয়ে রেখেছে, এইরকম বিলাসবহুল ব্যবস্থা ভারতীয় জেলগুলোতে আছে কিনা, এইটা বিশ্লেষণ করার পরেই কিন্তু এক্সট্রাডিশনের প্রশ্ন আসবে। তো এবার ব্যাপারটা বুঝে দেখো, আমেরিকা দেখেছে যে লাদেন তার দেশের মানে নিরাপত্তার জন্য একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, এটা শিরপীড়া বা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কাউকে কিছু জিজ্ঞাসাও করেনি, কাউকে কিছু বলেও নি, সোজা পাকিস্তানের ওটাদাবাদে ঢুকে
তুলে নিয়ে চলে গেছে, কাউকে কিছু কৈফিয়ত দিচ্ছে না কিন্তু, কারণ তার দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, সেটা কোন দেশের যাচ্ছে, কোন দেশের নাগরিক সে, তার কি হবে না হবে, কোনো মানবাধিকারের কোনো গল্প নাই। কিন্তু ভারতবর্ষের মতো একটা তৃতীয় বিশ্বের দেশ, যারা আমরা প্রতিদিন দাবি করছি যে আমরা এখন সাংঘাতিক উন্নত হয়ে গেছি, আমাদের মধ্যে এই তৈরি হয়েছে ওই তৈরি হয়েছে, দেশ পৃথিবীর মধ্যে আমাদের একটা গুরুত্ব তৈরি হয়েছে, সেই দেশের এমন অবস্থা যে এলটিগুয়ার মতন একটা দেশ ভারতবর্ষের একজন আর্থিক দিক থেকে তছরূপ করে পালিয়ে গেছে, মানুষের টাকা লুট করে পালিয়ে গেছে, নীরব মোদীর আত্মীয় উনি, একদম আত্মীয় পালিয়ে গেছে, তাকে ফিরিয়ে আনার জন্য, তাকে ফেরত দেওয়ার জন্য কোনো দায় নেই, কোনো দায় নেই। অ্যান্টিগুয়ার মতন একটা দেশ, আর ইউকের মতন উন্নতশীল দেশ বলছে যে তোমার দেশের জেলখানাগুলো আগে নীরব মোদীকে রাখার মতন পরিবেশ পরিস্থিতি আছে কিনা, ঠিকঠাক মানে কোমর আছে কিনা আগে দেখো, কোমর না থাকলেও বসবে কোথায়, তার পাতকৃত সারবে কোথায়, এই হচ্ছে আমার দেশের অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি যে কথা বলছিলে, তুমি যে বিষয়টা কোথায় এসে দাঁড়িয়েছে, যে আমাদের কি যেন বলছিলে তুমি, বিষয়টা চৌকিদার পালাতে সাহায্য কি করে, চৌকিদার থাকে এক্স্যাক্টলি। তো এই জায়গাটা তো হওয়াটা খুব স্বাভাবিক, কারণ চৌকিদাররাও তো বুঝতে পারছে যে আমাদেরও তো কোনো না কোনো দিন এইভাবে হয়তো পালিয়ে যেতে হতে পারে। তো কাজে এই রাস্তাটা ওরা যেই বাড়িগুলো ভাড়া নিয়েছে বা যেই বাড়িগুলো কিনে রেখেছে, ভিলাগুলো কিনে রেখেছে, সেগুলোতে আমরা বসবাস করার প্রয়োজন হতে পারে। চৌকিদার শুধুমাত্র এখন আমি চৌকিদার বলছি বলে চৌকিদার নয়, চৌকিদার কিন্তু সবাই, যুগে যুগে চৌকিদার। তুমি এরম ঘটনাটা এরম নয় যে মানে এনডিএ গভর্নমেন্ট বা এই বর্তমান যে সরকার, এই সরকারটাই সবসময় এই বিষয়গুলোর জন্য দায়ী, তা নয়। ঘটনা কিন্তু ইউপিএ গভর্নমেন্টের আমলেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, ঘটেনি যে তা নয়। এবং এনডিএ গভর্নমেন্টের তরফ থেকে বা বিজেপির তরফ থেকে যে প্রচারটা দেওয়ার চেষ্টা হচ্ছে যে আমরা তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি, 1 জানুয়ারি যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে আজকে 20 মার্চ কিন্তু আমরা তাকে ফিরিয়ে আনার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করেছি, বা ওই চাপটা সৃষ্টি করতে পেরেছি যে স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ নীরব মোদীকে গ্রেপ্তার করছে, বা তার আগে একে গ্রেপ্তার করেছে, আমাদের বিজয় মালিয়াকে গ্রেপ্তার করেছে। এই যুক্তিটাও কিন্তু আসছে। ব্যাপারটা ওই জায়গাতেই দাঁড়াচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা আমাদের দেশের যে নিজস্ব যে মান সম্মান বা নিজস্ব যে একটা সার্বভৌমত্ব, এই জায়গাটা আমরা কম্প্রোমাইজ করছি প্রতিদিন। আমার দেশের নেতৃত্ব মানুষকে, যেটা প্রদীপ্ত বলার চেষ্টা করেছিল, যে মানুষকে বোকা বানিয়ে, মানুষের কিছু সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে প্রতিদিন এই জায়গাটার সঙ্গে কম্প্রোমাইজ করছে। তুমি দেখো রাফেল ডিল, বারবার বলা হচ্ছে যে সার্জিক্যাল স্ট্রাইকের পরে আমার দেশের প্রধানমন্ত্রী বলছে যে আমার এখন মানে পরিষ্কার হয়ে গেছে যে রাফেল বিমান থাকলে পরে আমার দেশের এয়ারফোর্সটা কত শক্তিশালী হতো। কি করছেন উনি 36টা বিমান কেনার জন্য উনি এতদিন ধরে লাভঝাপ করছে, আর বিরোধীরা বারবার বলছে যে এটার মধ্যে ডিল হয়েছে, এটার মধ্যে কিকব্যাক হয়েছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে, বা কাউকে এটা পাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ইনিশিয়ালি এখানে আনার কথা ছিল 126টা বিমান, তো 126টা বিমানের জায়গায় 36টা বিমান কেন আসবে, এই প্রশ্নটা কিন্তু কেউ তুলছে না। নিরাপত্তার প্রশ্নই যদি উঠে থাকে তাহলে 36টা বিমানে নেমে এলো কেন? 126টা বিমানের জন্য তো ডিল হয়েছিল, প্রথম চুক্তিটা তো 126টা বিমানের হয়েছিল, তাহলে কম্প্রোমাইজটা কোথায় হচ্ছে? কেউ কিন্তু এই প্রশ্নটা তুলছে। প্রত্যেকে বিরোধীরা যে প্রচারটা নেওয়ার চেষ্টা করছে যে রাফাল ডিলে আম্বানি কি করে সুবিধা পাচ্ছে, তাকে কেন এই 30,000 কোটি টাকা পাইয়ে দেওয়া হচ্ছে। ওয়েল এন্ড গুড, এটা একটা বিষয় এতে প্রচারের আলোতে আসা উচিত, বা এটা নিয়ে আলোচনা হওয়া উচিত, কিন্তু পাশাপাশি এটাও তো একটা যুক্তি আসতে হবে। সরকারের তরফ থেকে কোনো যুক্তি নেই, বিরোধীদের তরফ থেকে কোনো প্রশ্ন নেই। যে কথাটা প্রদীপ্ত বলার চেষ্টা করছে যে প্রথম থেকেই বিরোধীরা কেন চেস করছে না, বিরোধীরা কেন যেটা করছে সেটা হচ্ছে একটা ঘটনা ঘটে যাওয়ার পর তারপর এটা নিয়ে আলোচনা পর্যালোচনা করছে। যদি সত্যি স্ট্রং অপোজিশন থাকতো দেশের জন্য, মানুষের জন্য, যেটা এখন বলার চেষ্টা করছে নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলের নেতারা বা সর্বভারতীয় কংগ্রেস দলের সভাপতি, যে আমরা এদেরকে, এর নাম কি, যুবকদেরকে, বেকার যুবকদেরকে ঘরে ঘরে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার ব্যবস্থা করব, ভাতার ব্যবস্থা করব, গ্যারান্টি করব। এই প্রশ্নগুলো কেন, এই বিষয়গুলো কেন? এই বিষয়গুলো কিন্তু আবার সেই একই কথা, সেটা হচ্ছে মোদি গত 5 বছরে যে বিষয়গুলো, সফট ডোল ডিস্ট্রিবিউট করার বিষয়, যে 15 লক্ষ টাকা ঢুকিয়ে দেবো, জনধন প্রকল্প, উজ্জ্বলা প্রকল্প, এই প্রকল্পগুলোর একটা অল্টারনেটিভ দেওয়ার জন্য হচ্ছে এই প্রসঙ্গটা। কারণ বেসিক যদি আমার এই জায়গাটা থাকতো তাহলে এই বিষয়টা কিন্তু আজকে 2019-এর নির্বাচনের প্রাক মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের প্রতিশ্রুতি আসার কথা ছিল না। রেগা যে প্রকল্পটা, রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এখন যেটাকে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট যেটা চলছে, এইটার কিন্তু বেসিক এটাই ছিল যে
এই অঞ্চলে, গ্রাম অঞ্চলে মানুষকে বা বেকারদেরকে কাজের একটা সুবিধা, একটা মিনিমাম গ্যারান্টি যে 100 দিনের কাজ দেওয়া হবে, 100 দিনের রোজগারের একটা বন্দোবস্ত করে দেওয়া হবে, সেই জায়গা থেকে কিন্তু রেগার উৎপত্তি। রেগার মানে মূল বিষয়টা কিন্তু ওই জায়গা থেকে এসছে, কনসেপ্টটা কিন্তু ওই জায়গা থেকে এসছে। সেটার জন্য আবার নতুন করে বেকারদের গ্যারান্টি আয়ের মানে মাসিক আয়ের ব্যবস্থা করা, এটা আরেকটা নতুন ইয়ে তৈরি আসছে। তার মানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে বুনিয়াদি বিষয়গুলোকে, বেসিক বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য, অনেস্টলি অ্যাড্রেস করার জন্য আমার কোনো উদ্যোগ নেই। প্রতিটা ক্ষেত্রেই যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নির্বাচনমুখী। ভারতবর্ষের যখনই সাধারণ নির্বাচন আসছে তখনই সবকটা রাজনৈতিক দল সুপার অ্যাক্টিভ হয়ে উঠছে এবং বিভিন্ন বিষয়কে খুঁচিয়ে বার করে আনছে ইস্যু করার জন্য, সাধারণ মানুষকে প্রভাবিত করার জন্য, বোকা বানানো। একদম বোকা বানাচ্ছে কি বানাচ্ছে না আমি সেই বিতর্কে ঢুকছি না, প্রদীপ্ত সেটা বলেছে। কিন্তু এটা ঘটনা মানুষকে প্রভাবিত করার জন্য, সাধারণ মানুষকে যে যেদিকে পারছে, যে যেভাবে পারছে, আঞ্চলিক দলগুলো তার নিজস্ব এলাকায়, নিজের রাজ্যে মানুষের যে ঘাটতিটা রয়েছে, চাহিদাটা রয়েছে, যে প্রয়োজনটা রয়েছে, যেটা নিয়ে ক্রাই রয়েছে, সেটাকে একটা ন্যূনতম জায়গায় অ্যাড্রেস করার চেষ্টা করছে, অথবা এটা প্রয়োজন নেই, অন্য একটা বিষয় প্রয়োজন, সেটা বোঝানোর চেষ্টা করছে। তুমি দেখো মানে মূল বিষয়বস্তুকে নিয়ে ঘাটাঘাটি করার কোনো উদ্যোগ নেই। পশ্চিমবাংলায় 42টা আসনে ওই রাজ্যের যে ক্ষমতাসীন দল, সেই দল প্রার্থী ঘোষণা করেছে। তার মধ্যে কারা এসছেন? চিত্রজগতের লোকজন, রাজনীতির সঙ্গে কোনো দিন যোগ নেই। ভোটটাও প্রতিবার দিতে গেছে কিনা এই নিয়ে সন্দেহ বা অবকাশ রয়ে গেছে। তাদেরকে প্রার্থী করা হচ্ছে। যে এলাকায় প্রার্থী করা হচ্ছে ওই এলাকার একটি লোকের সঙ্গে তাদের পরিচয় নাই, কেউ তাদেরকে চেনে না। চেনে কীভাবে? পর্দায় দেখে, গ্ল্যামার দেখে। এদেরকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে কেন? ভোটে জিতে আসার জন্য। গ্যারান্টেড। কেন গ্যারান্টেড? কারণ এই যে রূপালী পর্দার যে চমক, যে চটক, এইটাতে মানুষকে প্রভাবিত করা। তার মানে ওই প্রদীপ্তর কথাটা ফিরে যেতে হয় যে সাধারণ মানুষকে, ভোটারদেরকে প্রভাবিত করার জন্য, ভোটারদের চিন্তার জগৎটা কতটা নিচে আছে, অ্যাসেসমেন্টটা হচ্ছে এই লেভেলে যে ও কিছু হবে না। ওই নুসরাত কি নাম পদমিলা বা মিমি, এদেরকে দাঁড় করিয়ে দাও, এদের গ্ল্যামারের ঝলকানিতে ভোট আপনি চলে আসবে। কাজে অত টেনশন করতে হবে না, বুনিয়াদী সমস্যা নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। আমি ওপরে দাঁড়িয়ে বলে যাব এই হচ্ছে আমার নির্বাচনী স্লোগান, এই হচ্ছে আমার নির্বাচনী প্রতিশ্রুতি, এই হচ্ছে আমার নির্বাচনী কর্মসূচি, আর বাকিরা শুধু এই ক্যান্ডিডেটদের দেখে যাও, ক্যান্ডিডেটদের দেখে ভোটটা দিয়ে দাও, বাকিটা আমি বুঝে নেব। এই হচ্ছে আমার দেশের অবস্থাটা। রাজনৈতিক জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই নীরব মোদীর গ্রেপ্তারটা যতটা না গুরুত্বপূর্ণ হচ্ছে, মানে দেশের নিরাপত্তার প্রশ্নে দেশের এই 13,500 কোটি টাকা যে তছরূপ হয়েছে সেটাকে ফিরিয়ে আনা, সাধারণ মানুষের টাকা ফেরত পাবো কিনা, নীরব মোদীকে শাস্তি দেওয়া যাবে কিনা, এইটা যতটা না গুরুত্ব পাচ্ছে হচ্ছে এই ইস্যুটা এই মুহূর্তে দাঁড়িয়ে কে কতটা মাইলেজ নিতে পারে। সরকার পক্ষ মাইলেজ নেওয়ার জন্য একটা যুক্তি খাড়া করছে, বিরোধী পক্ষ মাইলেজ পাওয়ার জন্য অন্য একটা যুক্তি খাড়া। একদম একটা খুব বিষয়টা খুব একটা ভালো প্রশ্ন একদম আমাদের আলোচনার মধ্যে অরিন্দম দা তুলে আমি প্রদীপ্ত বাবুর কাছে আছি। রেণুকা চৌধুরী, কংগ্রেসের যিনি সিনিয়র মোস্ট লিডার রয়েছেন, উনি কিন্তু এই প্রশ্নটা তুলেছেন, যে প্রথম প্রশ্ন তুলেছেন যে দেশে এত চৌকিদার থাকা সত্ত্বেও নীরব মোদী এত টাকা নিয়ে কি করে পালিয়ে গেলেন। আর একটা প্রশ্ন তুলেছেন যে নীরব মোদীকে দেশে ফিরিয়ে আনা হোক এবং উনি যে টাকা তছরূপ করেছেন, যে মানুষের টাকা নিয়ে গেছেন 13,500 কোটি টাকা, সে টাকাটা মানুষকে ফেরত দেওয়া হোক, মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। সাধারণভাবে যারা বিরোধী দল রয়েছে, যখন শাসক দল ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, আজকের এই লোকসভা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে যখন ঘোষণা হয়েছে কয়েকদিন পরেই লোকসভা নির্বাচন হবে, যে নীরব মোদীকে আমরা ফিরিয়ে আনার মতো আমাদের কূটনৈতিক তৎপরতা, আমাদের এফোর্ট ছিল, আজকে বিরোধী দলের থেকে যেটা বলছিলেন, প্রথম থেকে বিরোধী দল এটা নিয়ে বিভিন্ন ইস্যু তুলে বলছিলেন ছেড়ে দিচ্ছে শাসক দলকে, বিরোধী দল থেকে কি এটাকে ইস্যু করা যায় না যে কিভাবে পালিয়ে গেল, আর নীরব মোদীকে অতি দ্রুত আগামী 15-20 দিনের মধ্যে এনে এবং আগামী 6 মাসের মধ্যে তার যত টাকা নিয়ে গেছে 13,500 কোটি যার মানুষের টাকা ফেরত দিতে হবে, শুধু ধরে আনলেই হবে না। প্রথম প্রশ্নটা হওয়া উচিত, কর্পোরেট লোন উইদাউট মর্টগেজ হয় কেন? কোনো মর্টগেজ ছাড়া এই কর্পোরেটরা কি করে লোন পায়? নীরব মোদী হচ্ছে তৃতীয় শ্রেণীর ব্যবসায়ী, তার উপরে অনেক ব্যবসায়ী আছে। আমরা নীরব মোদীর নাম জানতে পেরেছি যখন মোদী পালিয়ে গেছে, তার আগে আমরা নীরব মোদীর নাম জানতাম না। বিজয় মালিয়ার নাম জানতাম কারণ ঠাটবাট ফুটানি কেচ্ছা কেলেঙ্কারির জন্য বিজয় মালিয়া বিখ্যাত ছিলেন বা কুখ্যাত ছিলেন, এবং আইপিএল এর টিমও ছিল, সেই সমস্ত অনেক কিছু প্রচারের আলো থাকতে ভালোবাসতো, সেজন্য এই বিজয় মালিয়ার নাম আমরা জানতাম, কিন্তু নীরব মোদীর নাম জানতাম না। কিন্তু আমরা আম্বানি, আদানি, টাটা, বিড়লা এদের নাম ছোটবেলা থেকে জানি, বড়বেলায় এসে অনেকের নাম জেনেছি। এরা সবাই লোন নিয়ে থাকে উইদাউট মর্টগেজ। উইদাউট মর্টগেজ কারা লোন নেয়?
যারা উইদাউট মর্টগেজ লোন নেয় তারা এটা হিসেব করে নেয় যে লোন ফেরত দেবে না। এনপিএ কত আছে? 3.5 লক্ষ কোটি টাকা তো এনপিএ হয়ে গেছে, সেটা তো আমরা পূরণ করেছি আমাদের ট্যাক্সের টাকা থেকে। নীরব মোদী 13,500 কোটি টাকা নিয়ে পালিয়েছে, আর এই 3.5 লাখ কোটি টাকা যে অলরেডি এনপিএ হয়ে গেছে গত কয়েক বছরে, যেগুলি আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে পূরণ করেছি, সেগুলির বিচার কি? যেটা লিগ্যাল করে দিয়েছে, যে অবৈধ কাজ কারবার সরকার আইনি বৈধতা দিয়ে দিচ্ছে, সেটার বিচার কি? প্রাথমিক দৃষ্টিভঙ্গি তো হওয়া উচিত সরকার, যে সরকারি ক্ষমতায় আসুক, এনডিএ হোক কি ইউপিএ হোক, কেউ তো এটা করেনি কখনো যে উইদাউট মর্টগেজ শিল্পপতিরা কি করে লোন পায়। আমরা একটা লোন নিতে গেলে আমাদের জুতোর চামড়া ক্ষয় হয়ে যায়, হয়রানি হেনস্থার সীমা নেই। হয়তো লোন পাবো সারা বাজারে 10 লাখ টাকা, সেই 10 লাখ টাকার জন্য 20 লাখ টাকার মর্টগেজ দিতে হয়, তারপরেও সেই লোন পাই না, তারপরে কেটে ফেটে হাতে পাই কয়েক টাকা। আর এরা এইরকম হাজার হাজার কোটি টাকা লোন পেয়ে যাচ্ছে উইদাউট মর্টগেজ। আজকে নীরব মোদীর যে অ্যাসেট কাউন্ট করা হয়েছে, ইডি বলছে 1600 কোটি টাকার মতো অ্যাসেট নাকি পাওয়া গেছে, কিন্তু আসলে ভ্যালুয়ার যারা এরা হিসেব করেছে, এক্সপার্ট ভ্যালুয়াররা বলেছে 490 কোটি টাকার অ্যাসেট। 13,500 কোটি টাকা যে লুট করেছে তার অ্যাসেট যদি সব কিছু বাজেয়াপ্ত হয় তাহলে 490 কোটি টাকা পাওয়া যাবে, আর 173খানা পোর্ট্রেট আর 11খানা গাড়ি সব মিলিয়ে আরও হয়তো 100 কোটি টাকা হবে। 600 কোটি টাকার বেশি নীরব মোদীর কাছ থেকে পাওয়া যাবে না, অথচ 13,500 কোটি টাকা লোন নিয়েছে। খেয়ে ফুর্তি করে আমোদ প্রমোদ করে সব টাকা উড়িয়ে দিয়েছে কিংবা অন্য জায়গায় রেখেছে। এই তো বললাম যে ইউনাইটেড কিংডম কোনোদিনও খোঁজ করবে না যদি সে টাকার ভাগ পেয়ে যায়, বলবে যে বাকি টাকা আমার এখানে ইনভেস্ট করো। এন্টিগুয়াতে মেহুল চোকসি কী শর্তে আছে? যে টাকা লুট করে গেছে এদেশ থেকে সেটা ওইখানে গিয়ে ইনভেস্ট করছে, সেই ইনভেস্টমেন্টের শর্তে এন্টিগুয়ার নাগরিকত্ব দেওয়া হয়েছে মেহুল চোকসিকে। এন্টিগুয়ার রাষ্ট্র সব জেনে বুঝেই দিয়েছে, কারণ তারা বিচার করে না কোথার থেকে টাকাটা চুরি করে এনেছে, এরা দেখে যে এটা আমার এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে কিনা। আমাদের দেশে যেটা বেআইনি কাজ, তাদের দেশে এটা আইনি কাজ, কারণ সেই টাকাটা ওরা ইনভেস্ট করছে ওদের দেশে। ঠিক তো সেই বিচারে ইউনাইটেড কিংডম, আমি তো বলছি যে 80,000 কোটি ডলার অলরেডি ম্যানেজমেন্ট হয়েছে ইউনাইটেড কিংডমের তত্ত্বাবধানে, এবং তার জন্য কমিশন পেয়েছে 129 বিলিয়ন ডলার, মানে 12,900 কোটি ডলার ইউনাইটেড কিংডম কমিশন পেয়েছে এই ধরনের ফ্রডদের থেকে। আমাদের টাকায় এরা মেরে দিয়ে গেছে, মেরে নিয়ে চলে গেছে, সেই টাকা থেকে ভাগ দিয়েছে ব্রিটিশ রাষ্ট্রকে। ব্রিটিশ রাষ্ট্র তাদের আইনি বৈধতা দিয়েছে, অ্যাসাইলাম দিয়েছে, রাজনৈতিক আশ্রয় দিয়েছে তাদের বিভিন্ন বিলাসবহুল জায়গাগুলিতে, এবং তার বদলে 80,000 কোটি ডলার ম্যানেজ করেছে। অর্থাৎ এগুলি সব আইনি বৈধতা পেয়ে গেছে তাদের রাষ্ট্রের বিচারে। তো এই অবস্থায় যদি প্রথম কথাটা হচ্ছে উইদাউট মর্টগেজ কোনো শিল্পপতিকে তো লোন দেওয়ার কথা নয়, এই আইনটা কেন হচ্ছে না? আমরা এখনও জানি না কে কে এনপিএতে আছে, কারা কারা ডিফল্টার আছে। রিজার্ভ ব্যাংকের নিয়ম আছে, সম্পূর্ণ জনবিরোধী একটা নিয়ম, যেটা হচ্ছে আমাদের টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে লোন নেওয়া হচ্ছে, অথচ আমরা জানতে পারি না কারা কারা ডিফল্টার আছে, কি শর্তে লোন দেওয়া হচ্ছে। এটা তো আমার জানা, আমি আগেও বলেছি যে 77,000 কোটি টাকা লোন দেওয়া হয়েছে মুকেশ আম্বানিকে, এই রিলায়েন্স জিও যেটা হয়েছে, এই জিও টেলিকমিউনিকেশনের জন্য। 20 বছরও সেই টাকা উঠবে না, খাসে পড়বে না, সেই বিজনেস মুকুব করে দেবে শেষ পর্যন্ত। 3.5 লক্ষ না 3,70,000 কোটি টাকার মালিক হচ্ছে রিলায়েন্স, 1.5 লক্ষ কোটি টাকা হচ্ছে লোন। এই 1.5 লক্ষ কোটি টাকা লোন কী করে ফেরত দেবে তার কোনো বিচার নেই। আদৌ ফেরত দেয় কিনা সেটাও আমরা জানি না, কারণ সেটা আমাদের জানানো যাবে না। এরকম জনবিরোধী রাষ্ট্রে জনবিরোধী পরিকল্পনা নেওয়া হচ্ছে, প্রতিটি সরকার সেই জনবিরোধী পরিকল্পনা নিচ্ছে, সেটা ইউপিএ হোক কি এনডিএ হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, এই তথাকথিত সিপিএমরা হোক, যাই হোক, মূল পয়েন্টে কেউ হাইলাইট করছে না, মানুষকে সেই জায়গায় কেউ সচেতন করছে না। তো পালিয়ে গেছে কেন, পালাতে দেওয়া হলো সেই প্রশ্নের থেকে বড় ব্যাপার হচ্ছে উইদাউট মর্টগেজ কেন লোনটা দেওয়া হলো। মর্টগেজ এখন যখন কোল্যাটারাল আদায় করার চেষ্টা হচ্ছে, তখন দেখা যাচ্ছে 600 কোটি টাকার বেশি কোনোভাবেই আসবে না, 13,500 কোটি টাকা কোনোভাবেই আসবে না। তার মানে আপনার লোন দেওয়ার ক্ষেত্রে একটা সুষ্ঠু নীতি থাকে, একটা ইয়ে থাকা দরকার, অবশ্যই থাকা উচিত। সাবসিডি বন্ধ করে দেওয়া উচিত। লোন দেওয়ার ক্ষেত্রে যিনি বলেন একটা ভাইটাল পয়েন্ট উত্থাপন করেছেন, যে এই যে এত টাকা লোন দেওয়া উইদাউট মর্টগেজ, যে সরকারই থাকুক, এটা সুষ্ঠু সরকারের বা রিজার্ভ ব্যাংকের একটা গাইডলাইন থাকা উচিত যে কত টাকা লোন নিতে পারবে, কত টাকা মর্টগেজ থাকবে, তাহলে কি এই ধরনের ঘটনা এড়ানো যায়? একদম সংক্ষেপে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, ওই যে স্বরোজগার বেকারদের কর্মসংস্থানের জন্য সেলফ হেল্প গ্রুপ তৈরি করে মানে ব্যাংকের লোন নেওয়া যে বিষয়টা, এই বিষয়টা করতে গিয়ে প্রদীপ্ত যে কথাটা বলার চেষ্টা করছিল, যে সারা বাজারে হয়তো 1 লক্ষ টাকা PMRY প্রাইম মিনিস্টার রোজগার যোজনা, এখানে বেকারদের লোন দেওয়া হচ্ছে ব্যাংক থেকে। সেই ব্যাংকে যাওয়ার পরে প্রথমে ফর্ম ফিল আপ করো, তার সঙ্গে
একগুচ্ছ কাগজ মানে টেস্টিমনিজ জমা দাও, সেগুলো স্ক্রুটিনি হবে, সেই স্ক্রুটিনিতে যদি তুমি টিকে গেলে তো টিকে গেলে, না টিকলে তো বেরিয়ে গেলে। টিকে যাওয়ার পরেও তোমার কী অ্যাসেট আছে, কোথায় কী আছে, সেগুলো তোমাকে আগে ডিসক্লোজ করতে হবে। সেটার উপর দাঁড়িয়ে বিচার বিশ্লেষণ করে তারপরে তোমাকে যদি লোন দেওয়া হয়, 1 লক্ষ টাকার লোন তুমি হয়তো হাতে গুনে পাবে, কেটে কুটে পাবে 30,000 টাকা। এই হচ্ছে প্রসেস। অথচ প্রদীপ্ত সঠিকভাবে উল্লেখ করেছে যে এই যে এরা বিভিন্ন কর্পোরেট সংস্থাগুলো, এবং এটা তো ঘটনা, নীরব মোদী তো বেসিক্যালি কিসের ব্যবসা করতো, দালালির ব্যবসা। জুয়েলারি ওখান থেকে নিয়ে আসতো, নিয়ে এগুলোকে আবার নতুন করে একটা পলিশ করে দিয়ে ছাড়তো। ওর তো বুনিয়াদি কোনো ইনভেস্টমেন্ট নেই সেই অর্থে। যদি বা আমরা মেনে নিই তর্কের খাতিরে টাটা, বিড়লা, আম্বানি, আদানিদের ঠিক কিছু ক্ষেত্রে কোনো জায়গায় কিছু ইনভেস্টমেন্ট আছে, এ তো তাও নাই। তো কাজেই এদের মতন লোকদের এইভাবে ঋণ দেওয়া এবং পরবর্তী পর্যায়ে ঋণ মুকুব করে দেওয়া, এটা কার স্বার্থে? ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়েছে যে আমার দেশে যখনই যারা সরকার গঠন করেছে তারা কিন্তু এই লোকগুলোর ইনভেস্টমেন্টের উপর ভিত্তি করে, পলিটিক্যাল পার্টিগুলোকে ইনভেস্টমেন্টের উপর ভিত্তি করে কিন্তু তারা নির্বাচন গিয়েছে, এবং নির্বাচনের পরে ওই যে টাকাটা বিনিয়োগ করা হয়েছিল স্ব পার্টিগুলোর পেছনে, সেই টাকাটা ওই সরকারে গঠন করার পরে, দলগুলো সরকার গঠন করার পরে ফেরত দেওয়ার একটা জায়গা থেকে থাকে। ওই ফেরত দেওয়ার প্রসঙ্গটার জন্যই আরবিআই বলো, ভারত সরকারের অর্থমন্ত্রক বলো, এই রিল্যাক্সেশনগুলো বা এই জায়গাগুলো। এটা তো ঘটনা যে আমার দেশের সরকার গঠন হচ্ছে আমার ভোটের বিনিময়ে, আমাদের ভোটের বিনিময়ে, কিন্তু আমরা জানতে পারছি না কারা ডিফল্টার রয়েছে, কত লক্ষ কোটি টাকা ডিফল্ট হয়েছে, এবং কেন তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে না, বা কবে সেগুলোকে আদায় করা হবে। এই বিষয়গুলো কোনো রকমভাবেই কোনো আলোচনায় আসছে না। স্বাভাবিকভাবে এইটা তো বেসিক একটা জায়গা তৈরি হওয়া উচিত, ট্রান্সপারেন্সি অবশ্যই আনতে হয়। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু কেউই কথা বলছে না, না বিরোধীরা বলছে, না সরকার যারা পরিচালনা করছে তারা বলছেন, প্রত্যেকেই চৌকিদার, কিন্তু কেউ একবারও বলছে না যে আমরা কিন্তু এই জায়গাটা এখন এমেন্ড করার চেষ্টা করবো, এই জায়গাটাকে পিন পয়েন্ট করার। একদম। এখন বড় কথা আরেকটা বিষয় হচ্ছে যে কালো টাকা বলা ওরা হয়। তো বলছে ইন্ডিয়ার সময় নীরব মোদীর লোন দেওয়া ছিল, উইদাউট সিকিউরিটি দেওয়া ছিল। ওরা 2014 ক্ষেত্রে আরে রিলায়েন্স তো কংগ্রেস এরা ক্ষমতায় এনে তো এরা কোনো পলিসি তৈরি করলো না। রিলায়েন্স আজকে এই অনিল আম্বানির বিরুদ্ধে রাহুল গান্ধী চিৎকার করছে। রিলায়েন্স কারা তৈরি করেছে? প্রণব মুখার্জি ছিল রিলায়েন্সের এজেন্ট। আজকে প্রণব মুখার্জিকে তার পুরস্কার হিসেবে রাষ্ট্রপতি বানানো হয়েছে। প্রণব মুখার্জি ঘোষিত এজেন্ট রিলায়েন্সের। 1984 সালে রাজীব গান্ধী আসার পর তারপর ধীরুভাই আম্বানির উত্থান, এবং তারপর আজকে এই কোটি কোটি হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকার মালিক। এখন হয়ে গেছে মুকেশ আম্বানি হচ্ছে মোদির লোক, মানে মোদির পেট্রন। কিন্তু আগে এরা তো ছিল স্বাভাবিক মিত্র কংগ্রেসের, এবং ভবিষ্যতে যদি ইউপিএ সরকার আসে এরা আবার ইউপিএ মানে কংগ্রেসের মিত্র হয়ে যাবে। এরা স্টেটমেন্ট দিয়ে বলেছে, অনিল আম্বানি চিঠিতে বলেছে, 12 পাতা চিঠি লিখেছে রাহুল গান্ধীকে যে আমরা আপনাদের স্বাভাবিক মিত্র, কেন আমাদের শুধু শুধু হ্যারাস করছেন। স্বাভাবিকভাবে বলেছে। যেই মাত্র ইউপিএ সরকার তৈরি হয়ে যাবে, যদি হয়, হওয়ার সম্ভাবনা এখন খুব কম, যদি হয় সঙ্গে সঙ্গে অনিল আম্বানি রাহুল গান্ধীকে পেট্রন করে একদম, এবং তখন সব চুপ হয়ে যাবে। এরকম ভাবে এই নাটক চলতে থাকবে। আসল ভিকটিম হচ্ছে সাধারণ মানুষ, জনগণ। আমরা ভারতবর্ষের যে 90% মানুষ যারা অতি দারিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত জীবনযাপন করছে, সেই লোকগুলি হচ্ছে আসল ভিকটিম। আসল ভিকটিম কোনো রাজনৈতিক দল নয়, কোনো রাজনৈতিক নেতা নয়। এদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, আবার তাদের অভ্যন্তরীণ মিলও আছে। একটা জায়গায় ওদের মিল হচ্ছে শাসক শ্রেণীর অংশ। সাধারণ মানুষকে ফোকাসটা সরিয়ে দেওয়ার জন্যই হচ্ছে চিত্রতারকা যারা সরকারে আছে এবং যারা সরকারে নেই, উভয় পক্ষ হচ্ছে শাসক শ্রেণীর অংশ। এটা আমাদের সবার আগে বুঝতে হবে। কংগ্রেসও শাসক শ্রেণীর অংশ, বিজেপিও শাসক শ্রেণীর অংশ। এরা প্রত্যেকেই কর্পোরেট সিস্টেম যেটা চলছে, পুঁজিবাদী ব্যবস্থা যেটা চলছে, সেই ব্যবস্থাটাকে সেবা করার জন্য প্রতিটি সংসদীয় দল, ইনক্লুডিং সিপিআইএম, সিপিআই, প্রতিটি সংসদীয় দল আসলে দালালির কাজ করছে, কোনো না কোনোভাবে করছে। এবং এই দালালিটা খাওয়ানোর জন্য মানুষকে এই ভোটের বাজারে এসে এই ধরনের রঙ্গ তামাশা করছে। এই রঙ্গ তামাশা দ্বারাই আমরা কি করি, আমরা চালিত হই, ফলে আমরা আমাদের টার্গেটটা ফিক্স করতে পারি না। আমরা ভাবি এই সরকার না হলে ওই সরকার ভালো করবে, ওই সরকার না হলে এই সরকার ভালো করবে, এই রাজনীতি ভালো করেনি, চলো পাল্টার পর চলো উল্টাই, চলো উল্টার পর তাহলে পরিবর্তন, এই খেলাটা চলতে থাকবে এবং মানুষ ভিকটিম হতে থাকবে। কিন্তু আসল জায়গাটা কেউ আঘাত করবে না। 1% মানুষের হাতে যদি 73% সম্পত্তি থাকে, প্রথম নীতি নেওয়া উচিত সরকারের যে এই 73% সম্পত্তি যাদের আছে তাদের সম্পত্তি স্ক্রুটিনি করো, তাদের সম্পত্তি স্ক্যান করে দেখো কত কালো টাকা বেরোয়। সেই সমস্ত কালো টাকা শিক্ষা এবং স্বাস্থ্য খাতে এবং বেকার সমস্যা সমাধানের জন্য, কর্মসংস্থানের জন্য নিয়োগ করো। এটাই তো একটা জনকল্যাণকামী রাষ্ট্রের নীতি হওয়ার কথা। এদের সম্পত্তিতে হাত দেওয়া হচ্ছে না কেন? বারবার বলা হচ্ছে 9% কি 9 জনের কাছে 50% সম্পত্তি, এরকম একটা কথা বলা হয়। 9টা ফ্যামিলির কাছে, ভারতের 9টা ফ্যামিলির কাছে 50% সম্পত্তি আছে। আর এই 9টা ফ্যামিলিকে স্ক্রুটিনির মধ্যে ফেলে দিতে হয়, তাদের সম্পত্তিগুলিকে স্ক্রুটিনি করে নিতে হয়। এই কালো টাকার জন্য নোটবন্দি না করে যদি 861টা ফ্যামিলি যাদের কাছে 1000 কোটি টাকার বেশি সম্পত্তি আছে, তাদের সম্পত্তিকে স্ক্যান করলে তো বেরিয়ে যেত। এখানেই তো কালো টাকা আছে। কালো টাকা কি রেশন ডিলারের কাছে আছে, আর ওই প্রাইমারি স্কুলের মাস্টারের কাছে আছে, না অঙ্গনারী কর্মী কত কেজি চাল বাড়িতে নিয়ে যাচ্ছে তার কাছে সব কালো সম্পদ আছে?
কালো সম্পদ আছে তো 1,000 কোটি টাকার উপরে, যদি আমি একটা প্যারামিটার যদি ধরি, 1,000 কোটি টাকার উপর যে সম্পত্তি আছে 861টা ফ্যামিলির, তাদের সম্পত্তিটা স্ক্রুটিনি করলে, স্ক্যান করলে তাদের কাছেই তো কালো টাকা বেরিয়ে আসে। ভারতবর্ষের 50% জিডিপি যদি এখান থেকেই যদি কালো মূলধন যেটা বলি আমরা সেটা যদি বেরিয়ে আসে, তাহলে শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে এবং অন্যান্য উন্নয়নমূলক খাতে এবং কর্মসংস্থানের জন্য অনেক অনেক বেশি ইনভেস্টমেন্ট, ডবল, ট্রিপল, 4 গুণ 5 গুণ হয়ে যেতে পারতো। সেটা করা হয় না, কোনো সরকারে এসে কোনো রাজনৈতিক দল সেটা করে না, কারণ এরা সবাই হচ্ছে শাসক শ্রেণীর অংশ, এবং এই শাসক শ্রেণী মানে হচ্ছে এই পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে পুঁজিপতি শ্রেণী। ফলে এদের স্বার্থেই সমস্ত সিস্টেম চলছে, ফলে আমরা ভিকটিম হতেই থাকবো। একদম। দর্শক বন্ধুরা, আমাদের আজকের যেটা আলোচনার বিষয় ছিল, আমাদের প্যানেলিস্ট আলোচনা করলেন যে আসন্ন লোকসভা নির্বাচন এবং আজকে নীরব মোদীর যে গ্রেপ্তার, সেটা সম্পর্কে সেটা সম্পৃক্ত বিভিন্ন আলোচনায় এসছে, রাজনৈতিক আলোচনায় এসছেন, এবং অর্থনৈতিক দিকগুলি, অর্থনৈতিক নীতি সেগুলো এসছে, এবং বিভিন্ন সরকারের ভূমিকাগুলো উঠে এসছে। এই যে আগামী দিন লোকসভা নির্বাচন, আমরা এই সংলাপ অনুষ্ঠানে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আরও বিভিন্ন ইস্যুতে আমরা আলোচনা করব, পর্যালোচনা করব। দেখতে থাকুন সংলাপ, যে সংলাপ ভাবায়, যে ভাবনা পথ দেখায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।